স্ক্রিনে দেখা এই হাসিখুশি ছবিটাকে একটু ভালো করে দেখুন। তার নাম অর্পণা। হায়দ্রাবাদের এক মেধাবী মেয়ে, যার জন্য স্কুল কলেজে টপ করা যেন ছিল একেবারে সাধারণ ব্যাপার। নিজের কেরিয়ার গড়তে সে পাড়ি জমায় আমেরিকায়, আর নিজের যোগ্যতায় খুব অল্প সময় সেখানেও সবার নজর কেড়ে নেয়। সব কিছু যেন এক সুন্দর স্বপ্নের মতো এগোচ্ছিল। কিন্তু তারপর এলো সেই ভয়াবহ রাত, যে রাতে নিজেরই অ্যাপার্টমেন্টে খুন করা হয় অর্পণাকে। খুনি শুধু তার জীবনই কেড়ে নেয়নি, বরং তার সঙ্গে এমন নৃশংসতা চালিয়েছিল যা জানলে শিউরে উঠতে হয়। এই ঘটনার সবচেয়ে অবাক করা বিষয় হল, ঘটনাস্থল থেকে পুলিশ বহু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছিল, প্রমাণও ছিল, সন্দেহভাজনদের গ্রেপ্তারও করা হয়েছিল। তবুও যখন মামলাটি আমেরিকার আদালতে পৌঁছায়, দীর্ঘ ১১ বছরের আইনি লড়াইয়ের পর অভিযুক্ত বেকসুর খালাস পেয়ে যায়। শেষ পর্যন্ত কি এমন ঘটেছিল যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের বিচার ব্যবস্থা একজন নিরপরাধকে ন্যায় বিচার দিতে ব্যর্থ হল? আজকের এই গল্প শুধু একটি খুনের রহস্য নয়, বরং একটি ভেঙে পড়া ব্যবস্থার তিক্ত বাস্তবতা, যা আমাদের সবার জানা জরুরি। ৮ নভেম্বর ১৯৮৪ সালে ভারতের হায়দ্রাবাদে অর্পণার জন্ম হয়। তার বাবা ডক্টর বি.সি. জানাগা জওয়াহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন এবং পরবর্তীতে সেখানকার উপাচার্যও হন। ছোটবেলা থেকেই অর্পণা পড়াশোনা ও খেলাধুলা দুই ক্ষেত্রেই ছিল অসাধারণ। তার প্রাথমিক শিক্ষা হায়দ্রাবাদেই সম্পন্ন হয়। এরপর কেপিএইচবি কলোনির নালন্দা জুনিয়র কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে সেখানেও কলেজের সেরা ছাত্রী হয়। পরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সে ভিএনআর বিজ্ঞানা জ্যোতি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয় এবং সেখান থেকেও শীর্ষস্থান অধিকার করে ডিগ্রি অর্জন করে। এরপর বাবার পরামর্শে উচ্চশিক্ষার জন্য সে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সব প্রক্রিয়া সম্পন্ন করে নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং ২০০৭ সালে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে। পড়াশোনা শেষ করেই সে চাকরির খোঁজ শুরু করে এবং খুব দ্রুতই আমেরিকার একটি নামকরা প্রতিষ্ঠান ইএমসি কর্পোরেশনে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়ে যায়। চাকরি পাওয়ার পর অর্পণা ওয়াশিংটনের রেডমন্ড শহরে চলে যায় এবং সেখানে ভ্যালিভিউ অ্যাপার্টমেন্টের ৮৮-৪৬ নম্বর ফ্ল্যাটে থাকতে শুরু করে। চাকরিতেও অর্পণার ছিল অসাধারণ পারফরম্যান্স। এতটাই নিষ্ঠার সঙ্গে সে কাজ করত যে মাত্র ৭ মাসের মধ্যেই সে প্রমোশন পেয়ে লিড প্রোগ্রামার হয়ে যায়। তার ব্যবহারও ছিল অত্যন্ত আন্তরিক। যেই তার সঙ্গে পরিচিত হতো, সহজেই তার আপন হয়ে যেত। অর্পণা শুধু নিজের কাজেই সীমাবদ্ধ ছিল না, অন্যদের সাহায্য করতেও সবসময় এগিয়ে আসত। সে রেডমন্ড ফায়ার ডিপার্টমেন্টে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেছিল, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়াও সে একটি সংস্থার সঙ্গে যুক্ত ছিল, যারা অসহায় ও পথশিশু প্রাণীদের সাহায্য করত। নিজেকে ফিট রাখার জন্য সে মার্শাল আর্ট ও তাইকোয়ান্ডো শিখত। মোটরসাইকেল চালানোর প্রতিও তার ছিল ভীষণ আগ্রহ। এজন্য সে সেখানে একটি লোকাল মোটরসাইকেল ক্লাবেও যোগ দিয়েছিল। সব মিলিয়ে মাত্র ২৪ বছর বয়সে অর্পণা একটি সফল ও সুন্দর জীবন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই তার হাসিখুশি জীবনে এমন এক ভয়ঙ্কর মোড় আসে, যা সব কিছু তছনছ করে দেয়। তারিখ ছিল ৩১ অক্টোবর ২০০৮। এই দিনে হ্যালোউইন উৎসব পালিত হয় আমেরিকা ও বিশ্বের অনেক দেশে। যারা এই উৎসব সম্পর্কে জানেন না, তাদের সহজভাবে বললে এটি আমাদের পরিচিত উৎসবগুলোর থেকে একেবারেই আলাদা। হ্যালোউইন মূলত একটি থিম পার্টি, যা প্রতি বছর ৩১ অক্টোবর উদযাপন করা হয়। এটি বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে খুবই জনপ্রিয়, তবে এখন ভারতসহ বিশ্বের নানা জায়গাতেও মানুষ এটি বেশ উৎসাহ নিয়ে উদযাপন করে। এই উৎসবের সূচনা প্রাচীন সেল্টিক ঐতিহ্য থেকে। তখন মানুষের বিশ্বাস ছিল এই দিনে আত্মারা পৃথিবীতে ফিরে আসে, তাই মানুষ ভয়ঙ্কর পোশাক পরে নিজেদের ছদ্মবেশে রাখত, যেন খারাপ আত্মারা তাদের চিনতে না পারে। এই দিনে মানুষ ভূত, প্রেত, ডাইনি বা নিজের পছন্দের যে কোনো চরিত্রের অদ্ভুত ও ভয়ঙ্কর সাজে সেজে পার্টি করে, অর্থাৎ সবাই নিজের চেহারা ও পরিচয় বদলে ফেলে, যার ফলে মুখোশের আড়ালে আসল মানুষটিকে চেনা প্রায় অসম্ভব হয়ে যায়। আমেরিকায় এটি ছিল অর্পণার প্রথম হ্যালোউইন, তাই সে এটি নিয়ে ভীষণ উত্তেজিত ছিল। সে তার অ্যাপার্টমেন্টের কিছু প্রতিবেশীর সঙ্গে কথা বলে এবং সবাই মিলে একটি জমকালো হ্যালোউইন পার্টির আয়োজন করার সিদ্ধান্ত নেয়।
31 অক্টোবর সকালে অর্পণা প্রতিদিনের মতো অফিসে যায়। সে এতটাই উত্তেজিত ছিল যে সারাদিন সহকর্মীদের এই পার্টির কথাই বলতে থাকে। সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে সে কিছু সাজসজ্জার জিনিস কেনে। পাশাপাশি সেদিন রাতে পরার জন্য সে লিটল রেড রাইডিং হুডের একটি সুন্দর পোশাকও কেনে। লিটল রেড রাইডিং হুড একটি বিখ্যাত রূপকথার চরিত্র, যেখানে এক নিষ্পাপ ছোট মেয়ের মুখোমুখি হতে হয় এক ভয়ঙ্কর নেকড়ের। আর কি আশ্চর্যের বিষয়, সেই হ্যালোউইনের রাতেই বাস্তব জীবনে অর্পণার আশেপাশেও ঘুরে বেড়াচ্ছিল এমনই এক নৃশংস শিকারী, যে নিজের মুখও একটি মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিল। রাত প্রায় ৮টার দিকে পার্টি শুরু হয় এবং ধীরে ধীরে সেখানে মানুষের ভিড় জমতে থাকে। বিষয়টা লক্ষণীয় ছিল যে এই পার্টিটি অ্যাপার্টমেন্টের একাধিক বাসিন্দা মিলে আয়োজন করেছিল। এর ফলে সেখানে উপস্থিত বেশিরভাগ মানুষই একে অপরকে চিনত না। তার ওপর সবাই হ্যালোউইন উপলক্ষে অদ্ভুত ও ভৌতিক পোশাক পরে এসেছিল। বাইরে থেকে দেখলে আনন্দ আর উৎসবের পরিবেশ মনে হলেও বাস্তবে অনেকেই সেদিন প্রথমবারের মতো একে অপরের সঙ্গে দেখা করছিল। আর অর্পণাও হয়তো বুঝতে পারেনি এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অচেনা মানুষের ভিড়ে একজন এমনও ছিল যার নজর শুধু তার ওপরেই ছিল। রাত 11টা থেকে 1টা বেজে যায়। পার্টি তখন একেবারে জমে উঠেছে। প্রায় 50 থেকে 60 জন মানুষ সেখানে উপস্থিত। চারদিকে জোরে গান, পানীয় আর হাসি আনন্দে মেতে আছে সবাই। কিন্তু এর মাঝেই হঠাৎ করে কিছু মানুষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, যা অল্প সময়ে বড় ঝগড়ায় রূপ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে কিছু সময়ের জন্য পার্টি বন্ধ করে দিতে হয়। পরে যারা ঝগড়া করছিল তাদের বের করে দেওয়া হয় এবং আবার পার্টি শুরু হয়। শুরুতে পার্টি অ্যাপার্টমেন্টের 3য় তলায় হচ্ছিল, কিন্তু ভিড় বাড়তে থাকায় নিচের গ্রাউন্ড ফ্লোরের একটি ফ্ল্যাটেও লোকজন জড়ো হতে থাকে। রাত তখন প্রায় 2টো। কিছু অতিথি চলে যায় আর কিছু লোক নিচতলার ফ্ল্যাটে বসে গল্প করছিল। ঠিক এই সময়েই রাত 2টোর দিকে অর্পণাও নিচে আসে। সেখানে কিছুক্ষণ বন্ধু ও পরিচিতদের সঙ্গে সময় কাটায়। তারপর রাত প্রায় 3টের দিকে অর্পণা সেখান থেকে বের হয়ে আবার 3য় তলায় নিজের ফ্ল্যাটের দিকে যায়। যাওয়ার সময় তাকে 3য় তলায় এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। এরপর অর্পণা নিজের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে যায়। এই মুহূর্তটাই ছিল শেষ যখন অর্পণাকে জীবিত অবস্থায় শেষবার দেখা যায়। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর সেই ভয়াবহ রাতে তার সঙ্গে ভেতরে কি ঘটেছিল তা আর কেউ দেখেনি। অন্যদিকে আমেরিকায় আসার পর থেকে অর্পণার একটি অভ্যাস হয়ে গিয়েছিল। সে প্রায় প্রতিদিনই তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলত। হায়দ্রাবাদে বসে তার বাবা মা প্রতিদিনই অপেক্ষা করতেন তাদের মেধাবী মেয়ের কণ্ঠ শোনার জন্য। কিন্তু পার্টির পরের দিন অর্থাৎ 1 নভেম্বর 2008, সেদিনও তারা আগের মতোই ফোনের অপেক্ষায় ছিলেন। কিন্তু সেদিন অর্পণার কোনো ফোন আর আসেনি। শুরুর দিকে পরিবারের লোকজন ভেবেছিলেন হয়তো সারা রাত হ্যালোউইন পার্টি চলার কারণে অর্পণা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর তারা নিজেরাই ফোন করেন, কিন্তু কোনো উত্তর মেলে না। একটা পুরো দিন কেটে যায়। ফোনের রিং বেজে যায়, কিন্তু ওপাশ থেকে অর্পণার কোনো সাড়া আসে না। এরপর আসে পরের দিন, 2 নভেম্বর 2008। পরিবার আবার বারবার ফোন করার চেষ্টা করেন, কিন্তু এবারও শুধু নীরবতাই ফিরে আসে। এবার বাবা মায়ের মনে এক অদ্ভুত আতঙ্ক কাজ করতে শুরু করে। দুশ্চিন্তা এতটাই বেড়ে যায় যে অর্পণার বাবা আমেরিকায় তার এক সহকর্মীকে ফোন করেন। কিন্তু সেখান থেকে যে খবর পাওয়া যায় তা পুরো পরিবারকে স্তব্ধ করে দেয়। অর্পণা গত 2 দিন ধরেই অফিসে যায়নি। এবার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে। সময় নষ্ট না করে অর্পণার বাবা সিয়াটেলে থাকা তার প্রাক্তন ছাত্র জয় বডিচার্লাকে ফোন করেন। জয় সেখানে একটি কলেজের অধ্যাপক ছিলেন। গুরুর অনুরোধে 3 নভেম্বর 2008 সকাল প্রায় 9টার দিকে জয় অর্পণার খোঁজ নিতে ভ্যালি ভিউ অ্যাপার্টমেন্টে পৌঁছান। 3য় তলায় দিয়ে তিনি ক্যামেরন জনসন নামে এক যুবকের সঙ্গে দেখা করেন। জয় তাকে অর্পণার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় সে অর্পণাকে চেনে এবং সে এই তলাতেই থাকে। এরপর জয় ও ক্যামেরন একসঙ্গে অর্পণার ফ্ল্যাটের দরজার সামনে যান। জয় প্রথমে ডোরবেল বাজান, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলে না। তারপর দরজায় নক করেন, আর ঠিক তখনই দরজায় হালকা চাপ পড়তেই সেটি নিজে থেকেই খুলে যায়। মনে হচ্ছিল ভেতর থেকে লক করা ছিল না। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য সামনে আসে তা দেখে জয়ের শরীর শিউরে ওঠে।
ঘরের ভেতর সব কিছু এলোমেলো অবস্থায় পড়েছিল। দেয়াল ও মেঝেতে ছড়িয়েছিল রক্তের দাগ, আর বাতাসে ভাসছিল এক অদ্ভুত তীব্র গন্ধ। মেঝের বিভিন্ন জায়গায় পানি ছড়িয়েছিল, যা দেখে বোঝা যাচ্ছিল কেউ হয়তো প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছে। এসব দেখে জয় বুঝে যান ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটেছে। কাঁপতে থাকা হৃদয় নিয়ে তিনি আরও ভেতরে এগিয়ে যান। প্রথমে তার চোখ পড়ে খোলা বাথরুমে। সেখানে মেঝেতে রক্তমাখা একটি কাপড় পড়েছিল। তারপর তিনি ধীরে ধীরে বেডরুমের দিকে এগিয়ে যান, আর সেখানে যে দৃশ্য তিনি দেখেন তা যেন দুঃস্বপ্নকেও হার মানায়। বেডরুমের মেঝেতে অর্পণা উল্টো হয়ে পড়েছিল। তার শরীরে প্রায় কোনো কাপড় ছিল না। দেখেই বোঝা যাচ্ছিল তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। তার 2 হাত শক্ত করে টেপ দিয়ে বাঁধা ছিল। মুখের ভেতর কাপড় গুজে দিয়ে সেটিও টেপ দিয়ে আটকানো ছিল, যেন সে চিৎকার করতে না পারে, কারো কাছে সাহায্য চাইতে না পারে। তার শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট করে জানাচ্ছিল সেই রাতে নিষ্পাপ মেয়েটি কতটা ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করেছিল। এই ভয়ঙ্কর সত্য দেখে জয়ের শরীর শিউরে ওঠে। তিনি এক মুহূর্ত সেখানে থাকতে পারেননি। আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ বাইরে ছুটে যান। কাঁপতে থাকা হাতে তিনি দেরি না করে 911 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুরো এলাকাটি দ্রুত ঘিরে ফেলা হয় এবং অর্পণার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। যখন ময়না তদন্তের রিপোর্ট সামনে আসে তা পুলিশকেও স্তম্ভিত করে দেয়। রিপোর্টে স্পষ্ট হয় অর্পণার মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে হত্যা করার ফলে। ঘটনাস্থল থেকে একটি জুতোর ফিতা উদ্ধার করা হয়েছিল এবং তদন্তে ধারণা করা হয় এই ফিতাটি এই ভয়াবহ হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে। মৃত্যুর সময় রাত 3টে থেকে সকাল 8টার মধ্যে নির্ধারণ করা হয়। যে আশঙ্কা ছিল সেটিও সত্য প্রমাণিত হয়। রিপোর্টে নিশ্চিত করা হয় হত্যার আগে অর্পণার ওপর জোরপূর্বক নির্যাতন চালানো হয়েছিল। তদন্তে আরও জানা যায় তার মুখে যে কাপড় ঢোকানো ছিল সেটি ছিল তার নিজেরই অন্তর্বাস, অর্থাৎ অপরাধী নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছিল। কিন্তু এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক তখনও বাকি ছিল। খুনি শুধু নিষ্ঠুরই নয়, ছিল অত্যন্ত কৌশলীয়। সে ঘটনার পর এমন সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিল যা তাকে আইনের হাত থেকে বাঁচাতে পারত। ঘরের বিভিন্ন জায়গায় কেমিক্যাল ও ব্লিচিং পাউডারের চিহ্ন পাওয়া যায়। এমনকি সে অর্পণার আঙুলগুলো ব্লিচিং পাউডার ও বাথরুম ক্লিনার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছিল, যাতে অর্পণা আত্মরক্ষার সময় তার নখে লেগে থাকা খুনির ডিএনএ মুছে যায়। নিষ্ঠুরতার চরম সীমা ছাড়িয়ে যায় যখন খুনি অর্পণার শরীরে মোটর অয়েল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে, যাতে সব প্রমাণ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কিন্তু সে তার এই পরিকল্পনায় পুরোপুরি সফল হয়নি, কারণ সে জানত না যে মোটর অয়েল সহজে দাহ্য নয়। এই সমস্ত তথ্য থেকে পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। খুনি খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিল। পরে পুলিশ মোটর অয়েলের ক্যান এবং সেই জুতোর ফিতা যা দিয়ে অর্পণাকে শ্বাসরোধ করা হয়েছিল ঘরের ভেতরে নয়, বরং অ্যাপার্টমেন্টের বাইরে একটি ডাস্টবিনে প্লাস্টিক ব্যাগের মধ্যে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করে। এখন পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই চতুর ও নির্মম খুনিকে শনাক্ত করে আইনের আওতায় আনা। সেই হ্যালোইন পার্টিতে আসা অসংখ্য অচেনা মুখের ভিড় থেকে আসল খুনিকে খুঁজে বের করা ছিল পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খুনি নিজের দিক থেকে প্রমাণ মুছে ফেলার কোনো চেষ্টা বাকি রাখেনি। তবুও একটা কথা তো আছেই, অপরাধী যতই চালাক হোক কোথাও না কোথাও কোনো না কোনো সূত্র রেখে যায়। পুলিশও সেই ভ্যালি ভিউ অ্যাপার্টমেন্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে যায়। ঘরের ভেতর ছড়িয়ে থাকা বিভিন্ন জিনিসপত্র এবং অর্পণার দেহ থেকে তারা একাধিক ডিএনএ নমুনা সংগ্রহ করে। সেই রাতে পার্টিতে প্রায় 50 থেকে 60 জন মানুষ এসেছিল। পুলিশ তাদের সবার একটি দীর্ঘ তালিকা তৈরি করে এবং শুরু হয় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। একে একে সবাইকে ডাকা হয়, কঠোর প্রশ্ন করা হয় এবং তাদের ডিএনএ নমুনাও নেওয়া হয়। পুলিশের পুরো আশা ছিল এই তদন্তের মাধ্যমে তারা সেই অজানা ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা আসল অপরাধীকে খুব দ্রুত চিহ্নিত করতে পারবে। আর সত্যি বলতে যদি তদন্তটি যথাযথভাবে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হতো তাহলে হয়তো সেই নৃশংস অপরাধী আইনের ফাঁদ এড়িয়ে যেতে পারত না। কিন্তু দুঃখজনকভাবে এই মামলায় আমেরিকান পুলিশের গাফিলতি সামনে আসে। এরপর পুলিশ পার্টিতে উপস্থিত সবার ডিএনএ নমুনা অর্পণার ঘর থেকে পাওয়া প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে। তদন্ত ঠিক পথেই এগোচ্ছিল এবং মনে হচ্ছিল খুনি আর বেশি দিন ধরা এড়াতে পারবে না।
কিন্তু ল্যাব থেকে ডিএনএ রিপোর্ট আসার পর পুরো চিত্রটাই বদলে যায়। এই রিপোর্ট মামলাকে সমাধান করার বদলে আরও জটিল করে তোলে, কারণ ঘটনাস্থল থেকে কোনো এক ব্যক্তির নয় বরং একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া যায়। এর মধ্যে 3টি ডিএনএ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ডিএনএটি পাওয়া যায় অর্পণার রক্তমাখা কাপড় এবং সেই টেপ থেকে, যা দিয়ে তার হাত ও মুখ বাঁধা হয়েছিল। এটি মিলে যায় ইম্যানুয়েল ফের নামের এক ব্যক্তির সঙ্গে, যিনি নর্থ আমেরিকায় থাকতেন। জানা যায় তার বোন ওই ভ্যালিভিউ অ্যাপার্টমেন্টেই থাকতেন এবং তিনি তাকে ওই হ্যালোইন পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। দ্বিতীয় ডিএনএটি পাওয়া যায় সেই মোটর অয়েলের ক্যান থেকে, যেটি ব্যবহার করে অর্পণার দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর এই ডিএনএটি ছিল ক্যামেরন জনসনের, যিনি অর্পণার প্রতিবেশী এবং যিনি জয়ের সঙ্গে মিলে প্রথম তার ফ্ল্যাটের দরজা খুলেছিলেন। এই পর্যায়ে এসে তদন্ত আরও রহস্যময় ও জটিল হয়ে ওঠে। তৃতীয় ডিএনএ ছিল সবচেয়ে বিস্ময়কর। এটি পাওয়া গিয়েছিল সেই জুতোর ফিতায়, যেটি দিয়ে অর্পণাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এই ডিএনএ কোনো এক অজানা ব্যক্তির ছিল, যার সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্যই ছিল না। আর অবাক করার বিষয় হলো, পুলিশ সেই ব্যক্তিকে শনাক্ত করার জন্য তেমন কোনো চেষ্টাও করেনি। শুধু তাই নয়, এই মামলায় প্রথম এবং শেষ গ্রেফতার হয় ঘটনার প্রায় 2 বছর পর, অর্থাৎ 2010 সালে। এখান থেকেই বোঝা যায় এই মামলা নিয়ে পুলিশের কতটা গাফিলতি ছিল। এদিকে সেই ভয়াবহ রাতের কিছু তথ্য সামনে আসে, যা সবাইকে হতবাক করে দেয়। পুলিশ জানতে পারে পার্টির পর ভোর 5টা পর্যন্ত ইম্যানুয়েল ফের জেগেছিল এবং কারো সঙ্গে ফোনে কথা বলছিল। আর ময়নাতদন্ত অনুযায়ী এই সময়ের মধ্যেই অর্পণার ওপর সেই নৃশংসতা চালানো হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে সে দাবি করেছিল সে রাত 3টের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। অন্যদিকে অর্পণার প্রতিবেশী ক্যামেরন জনসন ঠিক রাত 3টের সময় অর্পণাকে শেষবার ফোন করেছিল। অর্থাৎ মৃত্যুর সময়ের আশেপাশে এই দুজনের গতিবিধি সবচেয়ে বেশি সন্দেহজনক ছিল। এতেই শেষ নয়, পুলিশ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য পায়, যা ক্যামেরন জনসনের প্রতি সন্দেহ আরও বাড়িয়ে দেয়। জানা যায় খুনের ঠিক পরদিন ভোরে সে তড়িঘড়ি করে আমেরিকা ছেড়ে কানাডায় পালানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, খুনের পরপরই একজন প্রতিবেশীর এমনভাবে দেশ ছেড়ে পালানোর চেষ্টা, আর তার ডিএনএ যদি মোটর অয়েলের ক্যানেও পাওয়া যায়, তাহলে কি এটি বড় কোনো সূত্র নয়? কিন্তু এরপর তদন্তকারী দল যা করেছিল তা আরও অবাক করার মতো। এত সন্দেহ এবং পালানোর চেষ্টার পরও পুলিশ ক্যামেরন জনসনকে গ্রেফতার করেনি, বরং তাকে এই মামলায় শুধু একজন সাক্ষী হিসেবেই রাখা হয়। এই তদন্ত প্রায় 2 বছর ধরে চলার পর অবশেষে 2010 সালে ইম্যানুয়েল ফেয়ারকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়। পুলিশের সবচেয়ে বড় ভরসা ছিল ট্রু অ্যালিল নামের একটি কম্পিউটার সফটওয়্যার। আসলে কোনো অপরাধস্থলে যদি একাধিক মানুষের ডিএনএ মিশে যায়, তাহলে সাধারণ ফরেনসিক বিশ্লেষণে আলাদা করে বোঝা খুব কঠিন হয়ে পড়ে কার ডিএনএ কোনটি। এক্ষেত্রে এই সফটওয়্যারটি বিশেষ অ্যালগোরিদম ও গণনার মাধ্যমে একটি সম্ভাব্য ফলাফল বের করে। এই মামলায় অর্পণার কাপড়ে বহু মানুষের টাচ ডিএনএ, মানে শুধু স্পর্শের মাধ্যমে আসা ডিএনএ পাওয়া গিয়েছিল। ওয়াশিংটনের স্টেট ক্রাইম ল্যাব নিজে যখন এই নমুনা পরীক্ষা করে, তখন তারা এটিকে খুব দুর্বল প্রমাণ হিসেবে বিবেচনা করে। কিন্তু যখন পুলিশ সমস্ত নমুনা এই সফটওয়্যারে বিশ্লেষণ করে, তখন এটি এমন একটি ফলাফল দেয় যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। সফটওয়্যারটি দাবি করে সেই মিশ্র ডিএনএ বিশ্লেষণ অনুযায়ী ইম্যানুয়েল ফেয়ারের এই অপরাধে জড়িত থাকার সম্ভাবনা অন্য যে কোনো ব্যক্তির তুলনায় 5,68,00,000 গুণ বেশি। আর এই একমাত্র কম্পিউটার রিপোর্টের ওপর ভিত্তি করেই পুলিশ তাকে মূল খুনি হিসাবে ধরে নেয়। এখানেই বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ময়নাতত্ত্ব রিপোর্টে স্পষ্ট ছিল যে অর্পণার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছিল, আর এমন ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হয় ভ্যাজাইনাল সোয়াব এবং সেখানে পাওয়া সিমেনের ডিএনএ, যা সরাসরি আসল অপরাধীকে চিহ্নিত করতে পারে। কিন্তু ফোরেনসিক টিম এবং তদন্তকারীদের একটি বড় এবং অমার্জনীয় ভুল ছিল, তারা এই গুরুত্বপূর্ণ প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ করেনি এবং সিমেনের গভীর বিশ্লেষণেও মারাত্মক গাফিলতি করেছে। অন্যদিকে ইম্যানুয়েলের অতীত পুলিশের সিদ্ধান্তকে প্রভাবিত করে। সে আগে থেকেই অপরাধ প্রবণ ছিল এবং একাধিকবার জেলে গিয়েছিল। এমনকি একটি ধর্ষণ মামলায় সে আগে দোষ স্বীকারও করেছিল এবং শাস্তিও পেয়েছিল।
তবে অবাক করার বিষয়, এত গুরুতর অপরাধের জন্য তার মাত্র 4 বছরের সাজা হয় এবং 3 বছরের মধ্যেই সে মুক্তি পেয়ে যায়। সম্ভবত এর ফলে তার আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। এই অতীত রেকর্ড এবং ট্রু আলিলের রিপোর্টের উপর নির্ভর করেই পুলিশ চার্জশিট দাখিল করে এবং মামলা আমেরিকার আদালতে পৌঁছে যায়। আরও একটি চমকপ্রদ তথ্য হল, ইম্যানুয়েলের বিরুদ্ধে আগের একটি নাবালিকা সংক্রান্ত যৌন অপরাধ মামলায় সে আদালতে নিজের দোষ স্বীকার করেছিল এবং সেই অনুযায়ী তাকে সাজাও দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। প্রায় 9 বছর পর যখন আদালতে শুনানি শুরু হয়, তখন ইম্যানুয়েলের আইনজীবীরা পুরো তদন্তকেই প্রশ্নবিদ্ধ করে দেন। তারা যুক্তি দেন, সেই পার্টির রাতে যখন এত মানুষ আসা যাওয়া করছিল, তখন ইম্যানুয়েলের ডিএনএ ঘটনাস্থলে ট্রান্সফার হওয়া অস্বাভাবিক নয়। আর দুঃখজনক হলেও সত্য, আদালত এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি যে ঘরের সাধারণ জায়গায় ডিএনএ পাওয়া আর অর্পণার মুখে লাগানো টেপ থেকে ডিএনএ পাওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় যে মোটর অয়েলের ক্যান দিয়ে অর্পণার দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেখানে ক্যামেরন জনসনের ডিএনএ পাওয়া গিয়েছিল, তাহলে তাকে কেন প্রধান সন্দেহভাজন করা হলো না? আর যে জুতোর ফিতে দিয়ে অর্পণাকে হত্যা করা হয়েছিল, সেখানে তো এক অজানা তৃতীয় ব্যক্তির ডিএনএও পাওয়া গিয়েছিল। পুলিশ সেই ব্যক্তির খোঁজই বা কেন করেনি? আইনজীবীরা আদালতে আরও বলেন, সেই পার্টিকে ইম্যানুয়েলই একমাত্র আফ্রিকান আমেরিকান ব্যক্তি ছিল। সম্ভবত এই কারণেই পুলিশ তাকে সহজ টার্গেট বানিয়ে যথেষ্ট শক্ত প্রমাণ ছাড়াই তার ওপর পুরো দায় চাপিয়ে দেয়। এটি কোনো ছোটোখাটো মামলা ছিল না। আদালতে এই লড়াই 1-2 বছর নয়, পুরো 11 বছর ধরে চলেছিল। এই দীর্ঘ সময়ে পুলিশের একের পর এক ব্যর্থতা সামনে এসে পড়ে। অর্পণার প্রতিবেশী ক্যামেরন জনসন, যাকে পুলিশ সাক্ষী বানিয়েছিল, সেও পরে আদালতে সাক্ষ্য দিতে অস্বীকার করে। অবশেষে 2019 সালে প্রমাণের অভাবে এবং পুলিশের অসম্পূর্ণ তদন্তের কারণে আদালত ইম্যানুয়েল ফেয়ারকে নির্দোষ ঘোষণা করে। প্রায় 9 বছর জেলে কাটানোর পর সে মুক্তি পায়। আজ ইম্যানুয়েল জেলের বাইরে, আর নির্দোষ হয়েও 9 বছর কারাবাস করার জন্য সে উল্টো পুলিশের বিরুদ্ধেই ক্ষতিপূরণের মামলা করেছে, যার শুনানি এখনও চলছে। কিন্তু এইসবের মাঝখানে প্রশ্ন থেকে যায়, অর্পণার কি হলো? একজন নিরীহ মেয়ে যে হাজারো স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল, তার সঙ্গে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করা হলো, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। অথচ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের আইন শৃঙ্খলা বাহিনী আজও প্রকৃত অপরাধীকে খুঁজে বার করতে পারেনি। আজ প্রায় 18 বছর পেরিয়ে গেলেও কাগজে কলমে সেই খুনিকে খুঁজে বার করার চেষ্টা এখনও চলছে, কিন্তু বাস্তবে কোনো সুরাহা নেই। অর্পণা ন্যায় বিচার পায়নি, আর হয়তো কোনো দিন পাবে না। তবে তার গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সব সময় সতর্ক থাকতে হবে এবং কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। এই ঘটনাটি আপনাকে কি ভাবায় তা অবশ্যই জানাতে পারেন। যদি এই গল্প আপনার মনকে স্পর্শ করে, তাহলে এটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা প্রিয়জনদের থেকে দূরে থাকে। এমনই বাস্তব ও কঠিন সত্যের গল্প জানতে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়। নিজের এবং নিজের প্রিয়জনদের ভালো রাখুন।